লাগামহীন মূল্যস্ফীতিতে দিশেহারা মানুষ, খরচ বাঁচাতে খাবার কমিয়ে দিচ্ছেন নিম্ন মধ্যবিত্তরা। দ্রুত সরকারি পদক্ষেপের তাগিদ। আগামী বছরই রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার সম্ভাবনা দেখছেন শিক্ষা উপদেষ্টা। দেশ চালাবেন রাজনীতিকরাই, বললেন সাখাওয়াত। বাংলাদেশ নিয়ে ভারতের অর্ধশত গণমাধ্যম গুজব প্রচারে লিপ্ত, মানবাধিকার সংগঠনকে তদন্তের আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। এবং কৃষক আন্দোলনে ফের উত্তাল ভারতের পাঞ্জাব হরিয়ানা, মামলা প্রত্যাহারের দাবিতে দিল্লি চলো পদযাত্রা, বন্ধ মোবাইল ইন্টারনেট। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। আবারও নাগালের বাইরে খাদ্য মূল্যস্ফীতি পৌঁছে গেছে 14% কাছাকাছি। টানা 8 মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি 2 অঙ্কের ঘরে। সার্বিক মূল্যস্ফীতি 11% বেশি হলেও জাতীয় মজুরি হার বাড়ছে না। এতে করে খাবার কমিয়ে দিতে বাধ্য হচ্ছে নিম্ন ও সীমিত আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে মুদ্রানীতি, রাজস্ব নীতি ও বাজার ব্যবস্থাপনা তদারকির তাগিদ গবেষকদের। উষা ফেরদৌসের বিশেষ প্রতিবেদন। অর্থনীতির একটি বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি। নিত্য প্রয়োজনীয় পণ্য সেবা ক্রয়ের জন্য যদি আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হয়, সেটি মূল্যস্ফীতি। ক্রেতার আয় পণ্যের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য না হলে তখন এটি সমস্যা হয়ে দাঁড়ায়। দেশের 64টি জেলার 154টি হাটবাজার থেকে 750 পণ্য সেবার মূল্যের ওপর তথ্য উপাত্ত বিশ্লেষণ করে মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। এতে দেখা যায় গত নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.8%। এটি গত 13.5 বছরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতির দ্বিতীয় সর্বোচ্চ হার। মধ্যবিত্তরা তো সবসময় চাপের মধ্যে থাকে। এখন যে খাবারগুলো একটু চিপে পাওয়া যায় সেগুলো আমরা খাওয়ার চেষ্টা করতেছি। যেমন আমরা আগে 2 কেজি মাছ নিলে 2 দিন খাইতাম, এখন 2 কেজি মাছ নিলে 4 দিন খাওয়া লাগে। সামনে পরিস্থিতি কি হবে তা আমরা বলতে পারতেছি, নিশ্চয়তা পাইতেছি না যে আমরা আদবন্ত কি খেতে পারবো কিনা। আগে কিনতাম, বাজার করতাম অনেক, এখন তা করতে পারি না। অতি মূল্যস্ফীতির সঙ্গে প্রকৃত মজুরির কোনো সামঞ্জস্য নেই। এভাবে চলতে থাকলে স্বল্প আয়ের মানুষের ওপর এর নেতিবাচক প্রভাব বেশি পড়বে। 1 কেজি বাগুন কিনতে গেলে পারে, আলু কিনতে গেলে পারে, তেল কিনতে গেলে আর মনে করেন যে মাছ কিনতে পারিনি। চাল পালে এক অক্ত মনে করেন হচ্ছে গা পিস মরিচতে ডেলে খায়। পার ডে যে খরচ হয় সেই খরচে এটা আমার কুলায় না, আরও ঋণ হতে হয়। 1 কেজি আলুর দাম যখন 80 টাকা, তাহলে আর কি করা লাগে। BBS এর হিসেবে একটি পরিবারকে আয়ের 48% অর্থই খাবার কেনার পেছনে খরচ করতে হয়। অন্যদিকে গরিব পরিবারকে খরচ করতে হয় 2/3। বেশিরভাগ ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীরা সেই উৎপাদনের আয়টা ভোগ করছে। প্রোটিন ইনটেক কম, মানুষের যে অপুষ্টির সংখ্যা কিন্তু বাড়ছে। নেটওয়ার্কটাকে ধরতে হবে, এই নেটওয়ার্কটাকে চিহ্নিত করতে হবে। সাস্টেনেবিলিটি যদি না থাকে সেই উৎপাদন সেটা যুক্ততা মানে সেটা ব্যর্থ হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপও তেমন কাজে আসছে না। দ্রুত নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আমদানি শর্ত শিথিল সহ বাজার মনিটরিং ও ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরামর্শ বিশ্লেষকদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আগামী বছরই রাজনৈতিক সরকারের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এদিকে আগামীতে রাজনীতিবিদরাই দেশ চালাবে বলে সাতক্ষীরায় মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের আয়োজনে এই সম্মেলন। এতে যোগ দিয়ে আগামী বছরই রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতে পারে বলে ইঙ্গিত দেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। পরে নর্থ সাউথ ইউনিভার্সিটির সমাবর্তনে অংশ নিয়ে বহু বছর ধরে দেশের শাসন ব্যবস্থায় মেধাতন্ত্রকে অবমূল্যায়নের অভিযোগ করেন তিনি। আমরা মেধার চরম অবমূল্যায়ন করেছি, and at the same time we have also degraded our
জেনারেল মোরাল স্ট্যান্ডার্ডস, আমাদের সমাজের নৈতিক অবক্ষয় হয়েছে। এদিকে সাতক্ষীরার ভমরা স্থলবন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, জাতীয় সংকটে সবার ঐক্যবদ্ধ হওয়া একটি বড় অর্জন। এখন যেহেতু সবাই একত্রে বসেছেন এবং এরপরে তো সব আমাদের যে ধর্মীয় যারা সব তারাও একসাথে বসছে, এটা একটা আমি মনে করি খুব বড় একটা অ্যাচিভমেন্ট, এটা একটা উদাহরণ। আমদানি রপ্তানিতে বাংলাদেশের মতো এত বড় বাজার ভারত বন্ধ করবে না বলেও মনে করেন তিনি। ক্ষতিগ্রস্ত কে আমরাই একাই হব না ভারতও হবে? মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন সহজ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে ফরিদপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। আসন্ন নির্বাচনে জনগণের ম্যান্ডেট মেনে নেওয়া হবে বলেও জানান তারেক রহমান। আমরা কিন্তু এমন একটা সময় এই ৩১ দফা উপস্থাপন করেছি যখন আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে, হয়তো সঠিক সময়টা আমরা জানতাম না, কিন্তু এই আত্মবিশ্বাস আমাদের মধ্যে ছিল যে স্বৈরাচারের পতন হতেই হবে একদিন। এরকম একটা পরিস্থিতিতেই আমরা দিয়েছিলাম। আমরা যে বলি আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করি এবং কাজ করতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। গত 15 বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত বলে অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে ভারত। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচার দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। এই বিজয়ের মাসে আমরা তাদের স্মরণ করছি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ব্যাংক লুটেরা শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে। দেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে পার্শ্ববর্তী দেশের আধিপত্য রুখে দেওয়ার কথাও জানান তিনি। ভারতের কাছে তো শেখ হাসিনাই তাদের কাছে বড় প্রমাণ। সে যখন টিকতে পারে নাই, আবার ভবিষ্যতে তাকে নিয়ে এখানে বসিয়ে বাংলাদেশ নিয়ে ছেলে খেলা করবে, এইটা বাংলাদেশের মানুষ হতে দিবে না। এই সরকারকে আমরা বলবো যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হোক, যাতে করে এই ষড়যন্ত্র এদেশের জনগণই ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে রুখতে পারে। এদিকে প্রেস ক্লাবের সামনে আয়োজিত যুব সমাবেশে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জনাব তারেক রহমান সাহেব বলেছেন না, আন্দোলনে ছিলেন, আছেন এবং থাকবেন। আগামী দিনে লড়াই হবে আরো কঠিন। দেখেন বন্ধুরা, আস্তে আস্তে আমাদের সামনে কঠিন সময় আসতেছে। এই সময় দরকার ঐক্য, এবং জাতীয় ঐক্যই পারে যে কোনো ষড়যন্ত্রকে ছিন্ন করতে। অন্যদিকে পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম ঢালাওভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন এবং সেইখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথা, অপপ্রচার, অপতথ্য বিতরণ করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, একবার বাংলাদেশে এসে কি করুণ, ভয়াবহ এবং নৃশংস তাদের উপর পাশবিকতা চালানো হয়েছে তার দৃষ্টান্ত আপনারা দেখতে পাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিচারের দাবিও জানান রিজভী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই অপরাধের সাথে যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী জড়িত, যারা নির্দেশ দিয়েছেন, সেই সমস্ত পিশাচ মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সব ধর্মের অধিকার ও মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দলমতের ঊর্ধ্বে উঠে সব মানুষের সমান অধিকার নিশ্চিতের কথাও বলেন তিনি। শনিবার রাজধানীর মিরপুরে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন জামায়াত আমির। কাফরুল থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সামর্থ্যবান সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন, অন্তর দিয়ে যেটা বিশ্বাস করি, আমরা মুখ দিয়ে সেটা বলার চেষ্টা করি। মুখ দিয়ে যখন বলে ফেলি, তখন সেটাকে বাস্তবায়ন করা আমাদের জন্য দায়িত্ব মনে করি।
শেখ হাসিনা প্যাথোলজিক্যাল খুনি না হলে 2000 মানুষকে খুন করতে পারত না বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। শনিবার চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের নিহতদের পরিবারকে চেক প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেক শহীদ পরিবারকে 5 লাখ টাকার চেক দেওয়া হয়। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। অপশাসন, লুটপাট, দুর্নীতি। চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের জুলাই বিপ্লবে নিহত 105 শহীদ পরিবারের প্রত্যেককে দেয়া হয়েছে 5 লাখ টাকার চেক। সেখানে স্বজনহারাদের কান্নায় অনেকেই বাকরুদ্ধ হয়ে পড়েন। ছাত্র আন্দোলনে কেউ হারিয়েছেন বাবা, কেউ ছেলে, কেউ বা স্বামী অথবা ভাই। স্বজনদের দাবি খুনি হাসিনা সহ জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমার একটা সাজানো সুখের সংসার যারা শেষ করছে তাকে বিচার চাই। বাংলাদেশে নৃশংস যে হত্যাকাণ্ডটা যার ইন্ধনে যার হুকুমে ঘটেছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে একদম নিশ্চিন্তভাবে প্রত্যেককে চিহ্নিত করে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং শাস্তির আওতায় আনা হয়। আমি কই যাবো, আমার যাওয়ার আর রাস্তা নাই। একটা ছেলের আমার হাজবেন্ড 2টা প্রাইভেট হসপিটালে নিজে আমার হাজবেন্ডকে চিকিৎসা দেয়নি। শেখ হাসিনাকে প্যাথোলজিক্যাল খুনি উল্লেখ করে সার্জিস আলম বলেন, হাসিনা যদি প্যাথোলজিক্যাল খুনি না হতো তাহলে সে 2000 খুন করতে পারত না। এই খুনিরা এরা হচ্ছে একজন প্যাথোলজিক্যাল কিলার, যে কিলার ওই গোপালগঞ্জের শেখ পরিবার থেকে উঠে এসেছে। এই খুনি বিগত 16 বছরে বাংলাদেশের মানুষকে নানাভাবে খুন করেছে। এই খুনি বাংলাদেশ পুলিশের মতো একটি প্রতিষ্ঠানকে টিস্যুর মতো ব্যবহার করে বাংলাদেশের মানুষকে নরপশুর মতো এভাবে খুন করেছে। অনুষ্ঠানে সার্জিস আলম ছাড়াও শহীদ পরিবারের সদস্য সহ চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজকে যারা এখানে যাদের উপলক্ষ। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। জনগণের চাওয়ায় ক্ষমতায় এসে জনমতের প্রতি সম্মান দেখিয়েই প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতা ছাড়েন বলে জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবসের আলোচনায় কথা বলেন তিনি। এ সময় সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিও জানান তিনি। একই অনুষ্ঠানে 34 বছরেও দেশে গণতন্ত্র ফেরেনি বলে অভিযোগ করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। নাসিমুল বাড়ি সৌরভের প্রতিবেদন। 1990 সালের 6 ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতির পদ থেকে সংবিধান অনুযায়ী পদত্যাগ করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রতি বছর 6 ডিসেম্বর কেন্দ্রীয়ভাবে সংবিধান সংরক্ষণ দিবস পালন করে আসছে জাতীয় পার্টি। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, গণতন্ত্রের প্রতি আনুগত্য দেখিয়ে 1990 সালে হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করলেও 34 বছরেও দেশে গণতন্ত্র ফেরেনি। পদত্যাগ করলে দেশের গণতন্ত্র আরো মজবুত হবে, নির্বাচন আরো নিরপেক্ষ হবে, প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে। সেই কথাগুলি আজকে 34 বছর যাবৎ কেউ রাখে না। আলোচনায় অংশ নিয়ে দলের চেয়ারম্যান জিএম কাদের বলেন, জনগণের ইচ্ছাই প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতায় এসেছিলেন, আবার জনমতের প্রতি সম্মান দেখিয়ে তিনি ক্ষমতা ছাড়েন। উনি যেটা জনগণ চাননি এমন কোনো কাজ করেননি। জনগণের রায়ের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন। শেষ পর্যন্ত এসে যখন কথা আসলো, আন্দোলন হলো, তখন ওনাকে বলা হলো যে আপনি পদত্যাগ করে এসে নির্বাচন করলে করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে সরকারের থেকে আপনি দল করবেন, সেই দলের রাজনীতিতে থাকলে লেভেল প্লেইং ফিল্ড হবে না। জাতীয় ঐক্যের নামে অন্তর্বর্তী সরকার অনৈক্যের সূচনা করেছে বলেও অভিযোগ করেন তিনি। উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন, তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। এ সময় সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানান কাদের। একটা সুন্দর নির্বাচন চাই, যে নির্বাচন হবে জনগণের সকল ধরনের মানুষের মতামতের প্রতিফলনের একটি সরকার। নাসিমুল বাড়ি সৌরভ, মোহনা সংবাদ, ঢাকা। ন্যায় বিচারকে শহরের আদালত কক্ষে সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার রাজধানীতে এক সেমিনারে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতেই সংসদের কাছে বিচারপতিদের অভিশংসন ক্ষমতার বিধানটি বাতিল করা হয়েছে বলেও জানান প্রধান বিচারপতি। To institutionalize transparency and meritocracy in the appointment process of apex court judges, as well as posting and transfer guidelines for district judiciaries aimed at fostering consistency and fairness in judicial postings.
জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর মিথ্যা তথ্য দিয়ে একের পর এক গুজব ছড়াচ্ছে ভারতীয় গণমাধ্যম। 12 আগস্ট থেকে 5 ডিসেম্বরের মধ্যে ভারতের 49টি সংবাদ মাধ্যম বাংলাদেশ নিয়ে অন্তত 13টি মিথ্যা প্রতিবেদন করেছে, যা দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে তিক্ত করে তুলেছে। শুক্রবার এসব তথ্য জানিয়েছেন স্বাধীন তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। ইউনূসের ভাতে মারার ছক ফাঁস হচ্ছে আজ রিপাবলিক বাংলাতে। ভাতে মারতে চান 18 কোটি বাঙালিকে। শুধু মিথ্যা প্রচারণা নয়, বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি তৈরিতে নতুন নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে ভারত, যেখানে দেশটির স্থানীয় গণমাধ্যমের মিথ্যা খবরের প্রভাব পড়েছে মূলধারার গণমাধ্যমেও। এমন সব তথ্য প্রমাণ উঠে এসেছে তথ্য যাচাই সংস্থা ফ্যাক্ট চেকের মাধ্যমে। তারা বলছে ভারতের অন্তত 49টি গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী ভুয়া খবর প্রচার বা প্রকাশ করা হয়েছে। শুধু অস্ত্র প্রয়োগ নয়, অন্যান্য যা পারো সেগুলো করে দিয়ে বেরিয়ে যাও। রিউমার স্ক্যানার জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি 5টি গুজব প্রচার করেছে রিপাবলিক বাংলা। এরপর রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ ও লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত 3টি করে গুজব প্রকাশ করেছে। এছাড়া কমপক্ষে 2টি করে গুজব প্রচার করেছে রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ ও আজতক। ভুয়া খবর ও গুজবের মধ্যে রয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর তার নামে ভুয়া খোলা চিঠি, মুসলিম ব্যক্তির নিখোঁজ পুত্রের সন্ধানে মানববন্ধন করার ভিডিওকে হিন্দু ব্যক্তির দাবিতে প্রচার, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আইসিইউতে ভর্তি হওয়ার খবর, বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ভিত্তিহীন দাবি এবং ট্রাম্পের বিজয়ের পর ডক্টর ইউনূসের ফ্রান্সে পালিয়ে যাওয়ার ভুয়া দাবি। আছে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ভুয়া খবরও। পাহাড়ে আদিবাসীদের উপর আক্রমণ চুপ। মূলত জুলাই গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের বিষয় নিয়ে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব, যার বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে দুদেশের ঐতিহাসিক সম্পর্কের ওপর। সবশেষ ভারত বাংলাদেশিদের ভিসা সীমিত করায় পাল্টা ব্যবস্থা হিসেবে একই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ঢালাওভাবে আর ভারতীয়দের ভিসা দিবে না বাংলাদেশ। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপনের অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেকুলার গণমাধ্যম ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে কথিত ধর্মীয় সহিংসতা তদন্তের আহ্বানও জানান তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বিভিন্ন প্রতিবেদনের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সংগঠনটি পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার বিভিন্ন ঘটনা বাড়িয়ে দেখিয়েছে বলেও অভিযোগ করেন প্রেস সচিব। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় জানিয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজধানীতে এক বিক্ষোভ মিছিলে শনিবার একথা বলেন তারা। আগরতলায় জাতীয় পতাকা অবমাননা, হাইকমিশনে হামলাকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত উল্লেখ করে ভারতের সব ষড়যন্ত্র মোকাবেলার ঘোষণাও দেন তারা। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা সহ ভারতের নানামুখী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। বাংলাদেশ বিরোধী চক্রান্ত সহ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। প্রকৃতপক্ষে তারা আমাদের স্বাধীনতায় সাহায্য করেনি, দেশকে বিভক্ত করেছিল এবং 53 বছর ব্যাপী তারা আমাদের শোষণ করে আসছে, ষড়যন্ত্র করে আসছে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনতাকে সাথে নিয়ে সবাই মিলে ওদেরকে প্রতিহত করব। আমাদের প্রশিক্ষণ দিলে আমরা মুক্তিবাহিনী হয়ে ভারতের যে কোনো অবস্থার যে কোনো স্থানে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারি। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বলেন, ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি নয়, সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। সাবকন্টিনেন্টের 8টা দেশ সরকার তাদের সাথে কোনো সম্পর্ক নাই। বাংলাদেশ তো দূরের কথা, এখন তারা এখন পাগল হয়ে গেছে। বাংলাদেশে যে 17 থেকে 20 কোটি বাঙালি আছে, আমরা সম্পূর্ণ জাতীয়ভাবে ঐক্যমতে আছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এদেশ সবার জন্য সমান, এমন মন্তব্য করে সাম্প্রদায়িক সম্প্রীতি নস্যাৎকারীদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। এদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আমরা পরস্পরের ভাই ভাই। প্রতিবেশী রাষ্ট্রের উস্কানিতে আমাদের এই সম্পর্ককে বিঘ্নিত করা হয়।
আমরা এর জোর প্রতিবাদ জানাই। মাতৃভূমির বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। 24-এর গণ অভ্যুত্থানের পর পতিত স্বৈরাচারী সরকার যখন পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে, তারপর থেকেই নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে এই দেশের বিরুদ্ধে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট সহ ভারতের আগ্রাসনমুখী নানা পদক্ষেপে এদেশের মানুষ আবার ফুঁসে উঠেছে। তারা চায় তাদের নিজ ভূখণ্ডে তারা স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের আয়োজনে এই মিছিল থেকে এমন বার্তাই দেয়া হয়েছে। ওবায়দুল হক মারুফ, মহানা সংবাদ, ঢাকা। জ্বালানি সমস্যার সাময়িক সমাধান হিসেবে ভোলা গ্যাস ক্ষেত্র উন্মুক্ত করা হয়েছে বলে জানালেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শনিবার ডিসিসিআই আয়োজিত সেমিনারে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতে প্রকিউরমেন্ট হবে না বলেও জানান তিনি। এতে অংশ নিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, নিরবিচ্ছিন্ন টেকসই জ্বালানি নীতি ছাড়া শিল্প খাতে উন্নয়ন সম্ভব নয়। উষা ফিরদৌসের আরও একটি রিপোর্ট। শিল্প খাতে দেশের অনুন্নত অবস্থায়ও জ্বালানির ঘাটতি মেটাতে টেকসই ব্যবহার নিশ্চিত করা হয়নি। আবার বর্তমান ঘাটতি মেটাতে নিজ উদ্যোগে গ্যাস সম্পদ উত্তোলনের ব্যবস্থা না করে আমদানির দিকে ঝুঁকছে দেশ। এতে করে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে অর্থনীতি ও বাণিজ্য খাত। এমন পরিস্থিতিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজন করে সহনশীল দাম ও স্থিতিশীল জ্বালানি শীর্ষক সেমিনারের। এতে অংশ নিয়ে আলোচকরা বলেন, মানি লন্ডারিং বন্ধ না করে ডলারে পণ্য আমদানি করে কোনো লাভ হবে না। সবাইকে স্বীকার করতে হবে যে দ্য প্রাইস উইল ডিপেন্ড ভেরি মাচ অন দ্য ডলার। আগামী দিনের জ্বালানি সরবরাহ কিন্তু আমাদের দেশীয় উৎস থেকে আহরণ করাটা হয়তো সম্ভব হবে না। তার মানে হচ্ছে যে এই ধরনের যদি এই পরিমাণে যদি জ্বালানি প্রয়োজন হয়, সেক্ষেত্রে তো আসলে আমাদের আমদানি নির্ভর হওয়া ছাড়া উপায় নেই। এ সময় শিল্প খাত স্বাভাবিক রাখতে জ্বালানি আমদানির বিকল্প নেই বলে মত দেন জ্বালানি বিশেষজ্ঞরা। বিদ্যুতে আমাদের বর্তমান উৎপাদন খরচ 11 টাকা 51 পয়সা এই বছর, গত 23-24-এ হয়েছে। এবং আমরা বাল্কে যেটা এটা তো উৎপাদন খরচ জেনারেশনে, সেটা বাল্কে বিক্রি করে, সেখানে 7 টাকায় বিক্রি করা হচ্ছে। সো প্রতি ইউনিটে 4 টাকা 47 পয়সা করে লস হচ্ছে। I can guarantee my last dollar or last টাকা আমার যত কিছু আছে, যে বাংলাদেশের মতো দেশে এই ধরনের ভূপ্রকৃতিক একটা সিস্টেমের মধ্যে গ্যাস নাই, ইট ইজ ইম্পসিবল। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট করতে যাচ্ছে সরকার, যাতে করে সরাসরি গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি করা যায়। উদ্বৃত্ত গ্যাস আছে প্রায় 60 থেকে 70 MMCFD। একটা রাষ্ট্রের সম্পদ কেন একটি মাত্র কোম্পানিকে কুক্ষিগত করতে দেয়া হবে? আমরা উন্মুক্ত করে দেব। আপনারা যদি গ্যাস যারা করতে চান, সেখান থেকে আপনারা LNG করে আপনারা, এটা হচ্ছে সাময়িক সমাধান। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না। এছাড়া ডিসেম্বরের মধ্যেই 50টি এবং আগামী বছরে 100টি গ্যাস কূপ অনুসন্ধান করা হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। ক্লাস্টারের মধ্যে তারা আছে, একটা ইসের মধ্যে আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। বাংলাদেশ প্রশ্নে 71-এর 8ই ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে 3 দফা প্রস্তাব পেশ করেন ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেন। অন্যদিকে মিত্রবাহিনী ঘোষণা দেয়, বেঁধে দেওয়ার সময়ে আত্মসমর্পণ করলে জেনেভা কনভেনশন অনুযায়ী যাবতীয় সুযোগ সুবিধা পাবে পাকিস্তানি সেনারা। মুক্তিযুদ্ধের এদিনের কিছু কথা জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ডিসেম্বর 8, 1971 পাকিস্তানি বাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়ে। ঢাকার দিকে পালাবারও কোনো পথ নেই কারো সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমও। মুক্তিযোদ্ধাদের আক্রমণে টিকতে না পেরে এদিন পটুয়াখালী থেকে বরিশালের দিকে পালিয়ে যায় পাক সেনারা। ওদিকে কলকাতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশকে আগাম বিজয়ের অভিনন্দন জানান প্রখ্যাত সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফি।
এদিন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সমর সেন সাধারণ পরিষদে ৩ দফা প্রস্তাব পেশ করেন। ১. পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশকে স্বীকৃতি দিতে হবে। ২. উপমহাদেশে শান্তি স্থাপনে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে হবে। এবং ৩. বাংলাদেশ সরকারের কাছে গ্রহণযোগ্য না হলে জাতিসংঘের কোনো প্রস্তাবই বাস্তবায়ন করা হবে না। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বর হামলায় গাজার শরণার্থী শিবিরে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ৬ শিশু ও ৫ নারীসহ ২০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। অন্যদিকে উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি ধারাবাহিক বিমান হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছে জানিয়েছেন ওয়াফা সংস্থা। গত ১ বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪,৬১২ জনে। অবশেষে জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। এদিকে তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পিপিপির শীর্ষ নেতারা। প্রেসিডেন্টের অভিশংসনে দেশটির পার্লামেন্টে আজ ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। তাই যদি হয় তাহলে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী হান ডাকসু। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। বিরোধীদের দমনে আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। সাধারণ জনগণের বিক্ষোভ ও কড়া সমালোচনার মুখে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তা প্রত্যাহার করে নেন তিনি। এই অবস্থায় শুক্রবার সামরিক আইন জারির জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন ইউন সুক ইয়োল। টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি স্থিতিশীল করার দায়িত্ব তিনি ক্ষমতাসীন দলকে অর্পণ করেছেন। তিনি আরও জানান, প্রেসিডেন্ট হিসেবে অনেকটা নিরুপায় হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরবর্তীতে আর সামরিক আইন জারি না করার প্রতিশ্রুতিও দেন ইউন সুক ইয়োল। তবে প্রেসিডেন্ট তার ভাষণে অভিশংসনের বিষয়ে কোনো মন্তব্য করেননি। এদিকে অভিশংসনের বিষয়ে দফায় দফায় জরুরি বৈঠক করেছে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলো। ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ইউনের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হয়েছে, যার ফল জানার অপেক্ষায় পুরো বিশ্ব। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, প্রেসিডেন্ট ইউন যদি অভিশংসিত হন তাহলে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে প্রধানমন্ত্রী হান ডাকসু দায়িত্ব নেবেন। তার দায়িত্ব হবে দেশে ৬০ দিনের মধ্যে একটি নির্বাচন উপহার দেয়া। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। লাগামহীন মূল্যস্ফীতিতে দিশেহারা মানুষ, খরচ বাঁচাতে খাবার কমিয়ে দিচ্ছেন নিম্ন মধ্যবিত্তরা। দ্রুত সরকারি পদক্ষেপের তাগিদ। আগামী বছরই রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার সম্ভাবনা দেখছেন শিক্ষা উপদেষ্টা। দেশ চালাবেন রাজনীতিকরাই, বললেন শাখাওয়াত। বাংলাদেশ নিয়ে ভারতের অর্ধশত গণমাধ্যম গুজব প্রচারে লিপ্ত, মানবাধিকার সংগঠনকে তদন্তের আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। এবং কৃষক আন্দোলনে ফের উত্তাল ভারতের পাঞ্জাব হরিয়ানা, মামলা প্রত্যাহারের দাবিতে দিল্লি চলো পদযাত্রা, বন্ধ মোবাইল ইন্টারনেট। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।